শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সবার ভালো কাটুক, সুন্দর কাটুক সেই প্রত্যাশা থাকলো। দর্শক, বরাবরের মতো আজও 2 ঘন্টা জুড়ে আয়োজন রয়েছে আপনাদের জন্য। প্রথম ঘন্টায় কে থাকছেন তা জানাচ্ছি কিবরিয়া, জানাচ্ছি পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি। কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার। আজকে সকালটা একটু কাব্যময় সকাল, কারণ আমাদের সঙ্গে যিনি আছেন তিনি আবৃত্তি শিল্পী। তো তার কাছে যাওয়ার আগে যেটা বলতে চাই যে কোভিড-19 পরিস্থিতি নিয়ে আমরা সবাই কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে লম্বা একটা সময় ধরে আছি। বিষয়টাকে আসলে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা আছেন তারা অনেকে এই বিষয়টাকে গুরুত্ব দিতে চান না। তো সবার জন্যই বলবো যে গুরুত্ব দেবেন, মাস্ক ব্যবহার করবেন, এটা খুবই জরুরি। আর টিকা নেবার সুযোগ থাকলে অবশ্যই সেটা মিস করবেন না। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে থাকছেন তিনি আবৃত্তি শিল্পী মাহনুর জাবিন। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। নামটা খুবই এক্সক্লুসিভ এবং খুব একটা শোনা যায় না। অর্থ কি নামের? মাহনুর অর্থ হচ্ছে চাঁদের আলো। আচ্ছা। মাহ অর্থ হচ্ছে চাঁদ, নূর অর্থ আলো, জি। আর জাবিন অর্থ হচ্ছে ভাগ্য। চাঁদের আলোয় উদ্ভাসিত ভাগ্য। ওরে বাবা, চমৎকার। কে রেখেছেন নামটা? আমার মা। আমি ওটাই ভাবছিলাম। আমরা প্রোফাইল দেখে যেটি জানতে পারছিলাম যে মায়ের একটা স্বাভাবিকভাবে মায়ের ভূমিকা অপরিসীম প্রত্যেকটা সন্তানের জীবনে। আপনার হয়তো একটু অন্যভাবেই ছিল, আমরা আসবো সেই জায়গাতে। একেবারে জন্ম থেকে শুরু করতে চাই, বেড়ে ওঠা সবকিছু মিলে জানতে চাই শুরুতেই। জন্ম বেড়ে ওঠাটা ঢাকাতেই। আচ্ছা। বাবার চাকরির সুবাদে আমরা ঢাকাতে। মা জন্ম বেড়ে ওঠা ছিল পাকিস্তানে। তার জন্ম বেড়ে ওঠে এবং এসএসসির পরে উনি এসেছেন। আর বাবা পড়াশোনার জন্য ঢাকায় যখন আসে, এরপরে চাকরি বাকরি, তাদের সংসার, তারপরে আমাদের জন্ম বড় হওয়া আজিমপুর, এখানে পুরান ঢাকা, সেখানেই আমাদের জন্ম বেড়ে ওঠা। কয় ভাই বোন আপনারা? আমরা হচ্ছে 2 বোন 1 ভাই। আপনি বড় সবার? আমি সবার বড়। সো ওই সময়ের পুরান ঢাকায় কেমন দেখেছেন একেবারে আপনার ছোটবেলায়? সেই সময়ের পুরান ঢাকাটা আসলেই খুব মজার। এখন যেটা হয় যে বন্ধু বান্ধব একসাথে হয়ে হ্যাং আউট করার জন্য পুরান ঢাকায় যায়। পুরান ঢাকার যে এখন যে হোটেলগুলো আছে বা আদার্স যে খাবারের দোকান সহ সবকিছু, ওইখানে একটা কমার্শিয়ালিজম চলে এসছে, বা একটা কি বলবো, একটা আর্টিফিশিয়াল। পুরান ঢাকার সেই কি বলবো খাবারের ইমেজ থেকে শুরু করে, তার চেয়ে বড় কথা পুরান ঢাকার মানুষের আন্তরিকতা। ওই আন্তরিকতাটা না আসলে ধানমন্ডি, গুলশান বা আদার্স জায়গাতেও আমার মনে হয় যে না, ওইটা নেই। একটা মানুষকে হয়তো বা একবেলা দেখেনি, ঠিক বিকেলে এসে নক দেয় বাসায় যে আজকে দেখলাম না কেন। কিন্তু এটা না, আমি আধুনিক যে ঢাকা, সেখানে এটার কোনো ওই সম্পর্কটা তৈরি হয় না, একেবারেই না। পাশের ফ্ল্যাটে কে আছেন কিংবা কি করছেন সেটা পর্যন্ত তাদের জানা থাকে না। পুরান ঢাকার সেই আন্তরিকতাতে তারা যদি 1 কাপ চা আর একটা পুরিও খেতে দেয় না, আন্তরিকতাতে পুষিয়ে যায়। সেই আন্তরিকতাটা আসলে, এবং এটা খুব প্রয়োজন। এই যে পারস্পরিকভাবে বড় হওয়া, পারস্পরিকভাবে একটা সমাজে থাকা, কমিউনিটিতে থাকা, এতে হয় কি জীবনটা অনেক সহজ হয়ে যায়। অনেক। এবং আপনি একটা বিপদে পড়লে দেখবেন যে প্রতিবেশীরা এগিয়ে আসছে, এবং কোনো একটা নিড থাকলে চারপাশের মানুষের কাছ থেকে আপনি সাহায্য পাচ্ছেন। এটা আপনি ঠিকই বলেছেন। আমরা আসলে যে জীবনযাপন করি, ইনক্লুডিং সবাই, আমরা আসলে সবার আমরা যারা এখানে বসে আছি তাদের সবার ক্ষেত্রেই কথাটা সত্য যে আমরা যে ফ্ল্যাটে থাকি, আমাদের সামনের ফ্ল্যাটে কে আছে আমরা জানি না, এবং জানার প্রয়োজনও মনে করি না, একেবারেই না। হয়তোবা সে অসুস্থ, হসপিটাল নিয়ে চলে গেছে, পরে যখন দেখছি যে গাড়ি অ্যাম্বুলেন্স আসছে, কার বাসায়? D2-তে, B2-তে। ও আচ্ছা, অসুস্থ নাকি, কে? এই যে একটা ব্যাপার, এটা কিন্তু পুরান ঢাকাতে নাই। পুরান ঢাকাতে এখন কিন্তু পুরানো ঢাকাতে যেটা ছিল, অলমোস্ট সব টিন শেড বাড়িগুলো ছিল। লালবাগ কেল্লার যে সাইডটা, ওখানে বাড়িগুলোর সামনে বড় বড় করে বাড়ির গেটে হয়তো সিংহ বানিয়ে রাখা, বিভিন্ন রকমের প্রতীকী কিছু রাখা। সেখানে কি বলবো, পুরনো ঢাকার যেই টিন শেড বাড়ি বা পুরনো দিনের ছোঁয়ার যে বাড়ি, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, ফ্ল্যাট হয়েছে। এটার কারণটা কি এমন যে মানুষ অনেক বেশি প্রাইভেসি সম্পর্কে সচেতন হচ্ছে, নিজেদের একটা আলাদা চিন্তা, আলাদা। আর দেখা যাচ্ছে যে পুরনো ঢাকার মানুষজন কিন্তু ব্যবসা বেজ, যেটা হচ্ছে তাদের সব ব্যবসা হচ্ছে চকবাজার, উর্দু রোড, মুকিম কাটরা, ওখানটাতে যাবে। ওদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে কি করেন, সুন্দর করে বলে দিবে। সাপোজ যে ছেলের বিয়ে দিতে আসছে, ছেলে কি করে? চকবাজারে দোকান আছে, মশলার ব্যবসা আছে, একটা ব্যাপার যে এটা তাদের কাছে খুব ক্রেডিটের ব্যাপার, মশলার ব্যবসা আছে। তো
চালের গুদাম থাকলেও তাদের কাছে খুব ক্রেডিট, মশলার ব্যবসা থাকলেও খুব ক্রেডিট। তো ওরা একটা সময় ছিল যে তারা শুধু ব্যবসাটাকেই প্রাধান্য দিত, এরপর একটা সময় আসছে তারা লেখাপড়াটাকেও প্রাধান্য দিল, তাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়লো, তাদের ছেলেমেয়েরা আরো ভালো পরিবেশে আসলো। যখন পড়াশোনা করে একটা উন্নত পরিবেশে তারা দেখলো, তখন আর ওই বাসাটা রাখতে চাইলো না, যে না এভাবে না, আমরা একটু বাসাটাকে উন্নত করি। ওই যে একটা জেনারেশনের এডুকেশন, আদার্স সবকিছুর ছোঁয়াতে ওদের বাড়িগুলো এখন দেখা যায় যে হ্যাঁ, সবার বাড়িগুলোই মোটামুটি অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, কিন্তু আন্তরিকতায় ঘাটতি নেই। ট্রু। আমরা পুরান ঢাকা নিয়ে কথা বলছিলাম, পুরান ঢাকা নিয়ে আপনার বোধের জায়গা থেকে জানার চেষ্টা করছিলাম। নিশ্চয়ই আমরা আর অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানিয়ে নিতে চাই। শৈশব থেকেই আবৃত্তি চর্চা শুরু মাহনুর জাবিনের। সাংগঠনিকভাবে 1997 সাল থেকে স্বরবৃত্তের সাথে জড়িত রয়েছেন। আবৃত্তির শিক্ষাগুরু রবিশঙ্কর মৈত্রী। পরবর্তীতে প্রশিক্ষণ এবং তালিম নিয়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শিমুল মুস্তফা, মীর বরকত, গোলাম সারওয়ার প্রমুখ গুণী আবৃত্তি শিল্পীর কাছে। আলী ইমাম পরিচালিত বাংলাদেশ টেলিভিশনের স্বাস্থ্য তথ্য অনুষ্ঠানে নিয়মিত উপস্থাপনা, শাপলাকুড়ি অনুষ্ঠানে উপস্থাপনা সহ আরও অসংখ্য অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন নিয়মিত। বাংলাদেশ বেতারে দর্পণ, মহানগর এবং পাণ্ডুলিপি পাঠ এবং বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সংবাদ পাঠিকা তিনি। বিবিসি বাংলাতেও তালিকাভুক্ত সংবাদ পাঠিকা এবং উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও মঞ্চে আবৃত্তি নিয়ে সফল উপস্থিতি রয়েছে তার। কাজের স্বীকৃতিস্বরূপ কলকাতা খোলা চিঠি আয়োজিত বিশ্ব সাহিত্য সভায় শিশির মঞ্চে সেরা বাচিক শিল্পী হিসেবে সম্মাননা, বোলপুর শান্তিনিকেতনে বাংলাদেশের বাচিক শিল্পী হিসেবে সুনীল গঙ্গোপাধ্যায় সম্মাননা সহ পেয়েছেন আরও বেশ কিছু পুরস্কার। নিঃসন্দেহে অনন্য অর্জন। সেই জায়গাটিতে আসার আগে আমরা ওই শৈশবটা নিয়ে একটু থাকতে চাই। পরিবারের মানে পারিবারিক আবহাওয়াটা কেমন ছিল? বাবা মা ভাই বোনের ডিসিপ্লিন, বড় হয়ে ওঠাটা যদি একটু জানি। আমার ফ্যামিলি খুব ডিসিপ্লিন ফ্যামিলি। মা বাবার মাঝে আমি কখনো ছোট থেকে, সবচেয়ে বড় কখনো ঝগড়া হতে দেখিনি। এবং বাসাতে যখনই দেখেছি কোনো কিছুর জন্য, মমতাজউদ্দিন আহমেদ স্যার, ওনার একটা খুব সুন্দর একটা উক্তি ছিল, ভদ্রলোকেরা ওয়াইফের সাথে ঝগড়া করে না। এটা আমি আমার বাসায় খুব দেখেছি। আব্বু এটা করতে চাই, মাকে গিয়ে জিজ্ঞেস কর। আব্বু এটা করি, মাকে গিয়ে বল। মানে আম্মু যেটা ডিসিশন নেবে সেটার সাথে আব্বু সায় দিয়েছে। হ্যাঁ, যদি কোনোটা ভুল হয়েছে তখন হয়তো মতামত দিয়েছে যে এটা মনে হয় এভাবে হবে না, কিন্তু বাসাতে ডিসিশন মেকার দেখা গেছে বেসিক্যালি মা। এবং মায়ের সাথে যতটুকু সাপোর্ট দরকার, মেন্টালি সহ সম্পূর্ণভাবে সাপোর্টটা বাবা দিয়ে গেছে। এবং তাদের দুজনের জীবনের একটাই টার্গেট ছিল, তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে, তাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। পারফেক্ট। এবং আরেকটা যেটা জিনিস, বাড়িতে আমরা কখনো, মা বাবার বড় মেয়ে আমি যে মেয়ে, এই ফিল্ডটা আমি অনেক পরে, আমি অনার্সে যখন উঠলাম ছেলে সুলভভাবে চলাফেরা করতাম। তো অনার্সে ওঠার পর যখন কলেজে দেখলাম যে না, মেয়েরা খুব সালোয়ার কামিজ পরে চলে, তখন বাসায় গিয়ে বললাম এরা সালোয়ার কামিজ পরে। বললো যে হ্যাঁ, এটাই তো নিয়ম। তখন আমার ভিতর ফিল হয়েছে, ও আচ্ছা, তাহলে আমাকেও চলতে হবে, আমিও মেয়ে। এই ফিলটা আমি অনেক পরে পেয়েছি, শুধুমাত্র আমার বাবা মার কারণে। তারা কখনো ছেলে আর মেয়ে বিভেদ করেনি, খুব স্বাধীন চেতাভাবে, উশৃঙ্খল বানায়নি, কিন্তু খুব স্বাধীন চেতাভাবে সুন্দর করে বড় করেছে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি আজকে যেভাবে বলতে পারছেন সবার জন্য আসলে এটা সত্য নাও হতে পারে। কারণ ওই যে একটা কথা আছে না, স্বাধীনতা তাকেই দেওয়া যায় যে অপব্যবহার না করে। হ্যাঁ, প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রেই কিন্তু বাবা মা চায় যে তার ভালো হোক। এবং আপনি যে ডিসিপ্লিনের কথা বলছেন সেটা যে সব ফ্যামিলির ক্ষেত্রেই একইভাবে কাজ করবে বিষয়টা তো এরকম না, কারণ সন্তানের অ্যাটিটিউডের উপরেও অনেকখানি নির্ভর করে, ডেফিনেটলি নির্ভর করে। তো ওই সময়টাতে কি মনে হচ্ছিল, সংস্কৃত মনা মানুষ হয়ে ওঠার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন ছোটবেলাতে? কোনো কিছু কি ছিল উপসর্গ? ছোটবেলাতে না, আসলে সংস্কৃতি বা অন্য কিছু জানি না। ছোটবেলায় আমার জীবনের টার্গেট ছিল আমি দুষ্টামি করব। আমি প্রচন্ড চঞ্চল ছিলাম। পড়া নিয়ে বসলে আমি জানি যে আমার যদি একটা অ্যাপ্লিকেশন মা মুখস্থ করতে দিয়েছে, এটা যদি এখন পড়াটা দিয়ে আমাকে এরপরে আবার নতুন পড়া দিয়ে বসাবে, তো এটা আমার মুখস্থ হচ্ছে না বলে চুপচাপ বসে থাকা। তারপর বিকেল 5টার সময় থান্ডারক্যাটস নামে একটা কার্টুন হতো সেই সময়, বেশ আগের কথা। হ্যাঁ, বিটিভিতে। আর বুধবার রাতে হতো ম্যাকগাইভার। যখন নাকি সিরিজটার সময় হয়ে যেত, তার আগে মা হঠাৎ করে ঘোষণা দিত আজকে পড়া না দিলে সিরিজ দেখা বন্ধ। তখন মুখস্থ দিতেন? তখন 10 মিনিটও না, নাও পড়া ধরো, শেষ, কমপ্লিট। কিন্তু মানে ভিতরে কোনো গুণ আছে কিনা সেটা বেসিক্যালি বের করেছে মা খুঁজে। যখন স্কুলে বিভিন্ন প্রোগ্রাম হলো, প্রোগ্রামে গেলাম,
আমার মনে আছে আমি ক্লাস 4 থেকে 5-এ যখন উঠি তখন স্কুলে হামনাত হয়, তারপরে বার্ষিক যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয় সেখানে মাইক্রোফোনটা ধরে আমি যখন সবার সামনে বললাম শুভ বিকেল, বলেই না আমি একটুখানি একটা ক্লাস 4-এ পড়ে আমি স্পষ্ট টের পাচ্ছি আমার পা কাঁপছে। কারণ হচ্ছে যে ভোকালটা আমি শুনেছি আমার মনে হচ্ছে এটা আমার ভোকাল না। ছোট থেকে আমার ভোকাল তুলনামূলকভাবে মাইক্রোফোনে ভারী আসে। তো চুপ করে থেকে এবার চিন্তা করছি আমি কি বলবো, বলাটা কি ঠিক হবে কিনা। তো মা শুধু দেখলাম যে বলল যে বলো, শুরু করলাম বলা। এরপরে আর তাকাইনি, ওই মার দিকে তাকিয়ে তাকিয়ে বলছি, মানে আমার মনে হচ্ছিল যে মনিটর বলেন দর্শক বলেন শুধু উনি। বললাম, বলার পরে যে নামার সময় বলছে আমাকে একটু ধরো, আমি নামতে পারছি না, আমার পা এমন ভাবে কাঁপছে আমি নামতে পারছি না। পরে মা বলল যে না ঠিক আছে, দেখি এই দিকটা দিয়ে কি করা যায়। এরপর শিশু একাডেমিতে ভর্তি হলাম, আবৃত্তি অভিনয়, তারপর নতুন করি। এটা ওই বয়সটাতেই? হ্যাঁ, ওই বয়সটাতে নতুন করি করলাম। নতুন করির পরে যখন ক্লাস 8-এ উঠে গেলাম সেই সময় হঠাৎ করে একটু গ্যাপ দিয়ে দিলাম, কারণ সামনে এসএসসি 9-10-এর বছর, আমি এমনিতেই দুরন্ত। আব্বু বলল যে ওর যদি এখন এগুলোতে রাখো ও কিন্তু পাশ করবে না, আর যাই করুক পাশ করবে না। তো মা বলল যে এখন সব বন্ধ। ওকে ফাইন। তারপর শুরু করলাম পড়ালেখা করে, এসএসসি কমপ্লিট, বাসায় বসে আছি। ছোট বোনের প্রোগ্রাম ছিল শিশু একাডেমিতে, এসএসসির পরে যে 3 মাসের গ্যাপ থাকে, এটা 97 সালের কথাই বলছি আমি। 3 মাসের গ্যাপে বসা শিশু একাডেমিতে প্রোগ্রাম, মা গেল বাচ্চাকে নিয়ে, আমার ছোট বোনকে নিয়ে শিশু একাডেমি গিয়ে ওখানে পোস্টার দেখলো, খুব বৃষ্টি ছিল, যে স্বরবৃত্তে আবৃত্তি কর্মশালা দেখলো। দেখার পরে এখন দাঁড়িয়ে যে লিখবে সে উপায় নেই, দেখে একই সাথে 4-5টা পোস্টার, ধাম করে একটা ছিঁড়ে নিয়ে চলে আসছে। এরা বলতেছে দেখ এখানে গিয়ে ভর্তি হওয়া যায় কিনা। আমি পরের দিন সুন্দর ওই পোস্টার ভাঁজ করে টিএসসি গিয়ে টেবিলে গিয়ে বললাম, ভাইয়া এখানে আবৃত্তি কোথায় শেখায়? আমার তখন টিএসসি সম্পর্কে কোনো ধারণাও ছিল না। কোন ক্লাসে পড়েন তখন আপনি? আমি মাত্র তখন এসএসসি দিয়েছি। ওকে। তো আমি ওখানে গেলাম আমার এক মামার সাথে, যে ওখানে আমি বলছি যে ভাইয়া এখানে আবৃত্তি শেখায় কোথায়? তো টেবিলে যিনি বসা খুব ভারী গলায় বলল, সব টেবিলে আবৃত্তি শেখানো হয়, কোথায় যেতে চাচ্ছ? বলার পর ব্যাগের থেকে পোস্টারটা বের করে বলছে, ভাইয়া এখানে যেতে চাই। উনি তাকে থেকে এরকম হা করেছে, এটা কোত্থেকে নিয়ে আসছো তুমি? আমি আসলে উনার টেবিলে, আমি স্বরবৃত্তের টেবিলে দাঁড়িয়ে পোস্টার দেখাচ্ছি। আমি বললাম শিশু একাডেমি থেকে ছিঁড়ে নিয়ে আসছি। এবং উনি ছিলেন হলো বর্তমানে চ্যানেল আইতে আছেন, চ্যানেল আই সাংবাদিক মাজহারুল হক মান্না। মান্না ভাই তখন স্টুডেন্ট, মান্না ভাই তখন স্বরবৃত্তের সিনিয়র ভাই। ওনাকে গিয়ে আমি এরকম দেখাচ্ছি, ভাইয়া এখানে আমি ভর্তি হতে চাই। তো মান্না ভাই তখন অলরেডি অনার্স কমপ্লিট করে ফেলছেন, আর আমি মাত্র এসএসসি। বললো যে মেয়ে তুমি এটা কি করছো? আমি বলছি এতগুলি লাগানো ছিল, একটা ছিললে কিচ্ছু হয় না। তো ভাইয়া ফর্ম দিলেন, ফর্ম ফিল আপ করলাম। ফিল আপের পর শুধু শুক্রবার সকালবেলা ক্লাস ছিল, সেই ক্লাস শুরু করলাম। তখনই প্রথম দেখা হলো রবিশঙ্কর মৈত্রীর সাথে, দাদার সাথে দেখা হলো। দাদাও খুব ভারী কণ্ঠের। আমার তখন শুধু মাথায় একটা, মানুষের কণ্ঠ কিভাবে এত সুন্দর হয়। ছোট থেকেই আমার একটা খুব এটা ভালো অভ্যাস বলবো না বাজে অভ্যাস জানি না, কেউ যখন কথা বলে খুব সুন্দর চুপ করে তাকিয়ে থাকি। একটু পরে যখন মাকে গিয়ে বা বাবাকে গিয়ে বলেছি, জানো আজকে কি হয়েছে, ও কি বলছে, বলে জাস্ট হুবহু ওর মতো করে বলতে হবে। ওই কথাটা আমি কোনোভাবেই পারবো না আমি আমার মতো করে বলতে, যে বলেছে তার মতোই আমাকে বলতে হবে। এই একটা মানে খুব এটা ন্যাচারালি আসতো আপনার মধ্যে? এটা খুব যে হ্যাঁ কেউ কিছু বলছে ওটা দেখে এবার আমাকে ওইভাবে বলতে হবে। তো দাদারকে শুধু জিজ্ঞেস করলাম, দাদা আমাকে বলে আবৃত্তি কেন শিখতে চাও? উল্টা আমি দাদাকে প্রশ্ন করলাম, দাদা কণ্ঠ কিভাবে এত সুন্দর হয়? বলে তোমার কণ্ঠ তো সুন্দর। আমি বলছি কি না, তখন একটা টিনেজের মেয়ে আমি, আমার কণ্ঠ আসলে ওইরকম সুন্দর না, দাদারা সবাই ম্যাচিউর, কণ্ঠ কিভাবে এত সুন্দর হয়? দাদা আমি শুধু এইটাই বুঝতে চাই, এই জন্য আমি আবৃত্তি শিখবো। বললো ঠিক আছে শিখো। সেই শুরু, এরপর আর আসলে থামা হয়নি। বিউটিফুল। যেটা বলছিল একটু আগে সাকি, যে মানুষের জীবনে স্বপ্ন থাকে, বিশেষ করে বাবা মায়ের জীবনে খুব কমন স্বপ্ন, ছেলে হয় ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। আপনার ক্ষেত্রে কি ছিল আপনার বাবা মায়ের? আমার মা বাবা সবসময় ছোট থেকেই বলেছে, যেটাতে তুমি কমফোর্ট ফিল করো সেটা পড়ো, হতেই হবে বলে কখনোই চাপিয়ে দেয়নি। আর
যেটা নাকি এখনকার দিনে মা বাবাকে বলা হয় যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম থাকা ভালো, বাচ্চাদের জানা ভালো, এটা আমার মাকে আমি দেখেছি সব সময়। সেই ওয়েস্ট এন্ড স্কুল খুঁজে খুঁজে বের করেছে। ওয়েস্ট এন্ড স্কুলে একদম ছোট্ট একটা রুমের ভিতরে প্রতি শুক্রবারে ওখানে 3টা রুম ভাড়া নেওয়া হয় স্কুল থেকে, স্কুল কর্তৃপক্ষ থেকে। ওখানটাতে এই 3টা রুমের মাঝে একটা রুমে গান শেখানো হয়, একটা রুমে গিটার শেখানো হয়, আর একটা রুমে হচ্ছে আবৃত্তি ছড়া শেখানো হয়। এবং আমার মা গিয়ে খুঁজে খুঁজে ওটা বের করেছে। ওখানে নিয়ে আমার বোনকে দিল গানে, আমি আবৃত্তি কিছুদিন করলাম, পরে আসলে আমার পড়ার জন্য সময় হয়ে ওঠেনি। এবং ওই অতটুকু একটা স্কুল, পরবর্তীতে দেখলাম যে স্কুলটা যিনি পরিচালনা করেন, যিনি প্রিন্সিপাল স্যার ছিলেন আমাদের ওই স্কুলে, উনি হচ্ছেন আপেল মাহমুদ গান করেন যিনি, ওনার শ্বশুর, উনি ছিলেন ওখানকার ওস্তাদজি। তো এরকম করে কোথায় কি আছে, কোথায় গেলে একটা জিনিস ভালো শেখা যাবে, আমি আমার মাকে দেখেছি স্কুল থেকে যে মানুষ ভালো টিউটর খোঁজে, ভালো কোচিং খোঁজে, এখানে পড়ো তাহলে মার্কস বেশি পাবে। আর আমার মাকে দেখেছি এখানে বসো আর্টটা ভালো শিখতে পারবে, ওখানে যাও অভিনয়টা এটা ভালো আপনি শিখতে মা পারবে। সম্পর্কে শুনি, মা নিয়ে এত কথা বলছেন, একটু মা সম্পর্কে জানতে চাই। মা সম্পর্কে আসলে বলে শেষ হবে না, জি। মা সম্পর্কে বলে শেষ হবে না। আসলে আমার মা যতটা গুণী তার ধারে কাছে দিয়েও আমরা যাইনি। মা হচ্ছে 74-এ এসএসসি কমপ্লিট করেছে পাকিস্তান নেভি স্কুল থেকে। আচ্ছা। নানা ছিলেন কেডিএতে ছিলেন, ওখান থেকে পরে 74-এ ওনারা দেশভাগ হয় দেখে পরে বাংলাদেশে চলে আসেন, নানা থাকবেন না ওখানে। টোটালি উর্দু মিডিয়ামে পড়াশোনা করেছেন আমার মা। কিন্তু আমার মার বাংলা হাতের লেখা কিংবা তার বাংলা কথা শুনলে এখন অবাক হতে হয়, এত ভালো। এবং উনি এসএসসি কমপ্লিটের পর 74-এ বাংলাদেশে আসার পরে বালির উপরে সরেও সরা লিখে শিখেছেন। তার আগ পর্যন্ত উনি বাংলা কখনোই লিখেননি। তার আরেকটা গুণ হচ্ছে উনি নিজের হাতে কোরআন শরীফ লিখেছেন। 5 মাসে 2টা কোরআন শরীফ লিখেছেন, যেটার একটা হচ্ছে আমাদের দেশে জাতীয় জাদুঘরে আছে আর একটা জাতীয় লাইব্রেরিতে আছে। আচ্ছা। 2টা কোরআন শরীফ তার হাতে লেখা আছে। আর তার মেয়ে আমি স্কুলে সবসময় টিচারদের কাছে আরবি লেখার ফাঁকিবাজির জন্য বকা খেতাম, তুমি কেন লিখতে চাও না, আরবি লিখতে খুব কষ্ট লাগতো আমার। এটার কারণ আছে, আপনার মা যেই হরফটাতে শিখেছে সেটা তো আরবি হরফ। বেসিক্যালি উর্দু তো আসলে ওরা আরবি হরফটাকে যে কারণে ওনার জন্য অনেক কনভেনিয়েন্ট ছিল হয়তো। অনেক। এবং আসলে 5 মাসে 30 পারা কোরআন শরীফ তাও 2টা লেখাটা আসলে খুব একটা সহজসাধ্য ব্যাপার না। মানুষ অবসরে বসে বসে সেলাই ফোড়াই করে, অবসরে বসে বসে বান্ধবীদের সাথে গল্প করে, উনি বসে বসে লিখেছেন। এবং ওনার এই ধরনের অভ্যাসগুলো না আমাদের ভিতরে আছে। আমি খুব কাজ না থাকলে আমি বাইরে বের হই না, বাসায় থাকি, খুঁটিয়ে খুঁটিয়ে এখান থেকে কাজ বের করি, ওইটা বের করি, কিচ্ছু নাই, মাইক্রোফোনটা নিয়ে নিজে নিজে বসে আবৃত্তি রেকর্ডিং করি। বা 2টা আবৃত্তি শুনলাম, আচ্ছা এটা করা যায়, এটা একটু নতুনভাবে করি। বাইরের জগৎটার সাথে একটু দূরত্বে থাকাটাই মনে হয় কি যে না, কি দরকার, এর চেয়ে আরেকটু অন্য কিছু করেই দেখি না। এই অভ্যাসটা আসলে বেসিক্যালি পেয়েছি মার কাছ থেকে। চলেন আমরা একটা কবিতা শুনি, তারপর আমরা আবার আড্ডা দিব আপনার সঙ্গে। নিশ্চয়ই অনেক বিষয় নিয়ে কথা হবে। কি শোনাবেন আমাদেরকে? এখন শোনাচ্ছি আরণ্যক বসুর মনে থাকবে। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, তখন আমরা প্রেমে পড়ব, মনে থাকবে। বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দিব, সন্ধে হলে বসবো দুজন। একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্তকবির গান গাইবে, তখন আমি চুপটি করে 2 চোখ ভরে থাকবো চেয়ে, মনে থাকবে। এই জন্মের দূরত্বটা পরের জন্মে ঘুচিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে। আমি হব উড়নচণ্ডী এবং খালি কুস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব, মনে থাকবে। পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে 1000খানেক গান বাঁধব, তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায়
বাউল হয়ে ঘুরে বেড়াবো, মনে থাকবে পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, মনে থাকবে। চমৎকার, Beautiful. খুব সুন্দর। একটু জানতে চাই, যেটা আপনি আপনার শুরুর যে শিক্ষক যার কাছে জানতে চেয়েছিলেন কণ্ঠের যে বিষয়টা, আসলে এটা কি গানের মতোই চর্চার ভিতর থাকতে হয়, বা গলা সাধার কোনো বিষয় কি থাকে এখানে? গলার কিছুটা তো চর্চা থাকে। গলার চর্চা থেকে আসলে যেটা হয়, নিঃশ্বাস আমি বলার সময় কতটুকু দম রাখতে পারলাম, তারপরে হচ্ছে আমার যেটা বলে বাকতন্ত্রগুলো, ওষ্ঠ, জিহ্বা, এগুলো আমার কতটুকু সাবলীল, এই জায়গাগুলো থাকে। যখন জিহ্বা, ঠোঁট, কণ্ঠনালী আমার কথা শুনবে বা আমি এটাকে আয়ত্ত করে নিয়ে আসতে পারবো, তখন বলাটা খুব সহজ হয়। এবং বলার মাঝে যেটা হয় যে উচ্চারণ ভুল করলে খুব দ্রুত কানে লাগে। উচ্চারণটা যখন সুন্দর হয় তখন একটা মানে যে কোনো কথাও শুনতে ভালো লাগে। না সেটা তো আছে, কিন্তু ভয়েস টোন বলে তো একটা ব্যাপার ভয়েস থাকে। টোন বলে যেটা থাকে সেটা আসলে কি 60 ভাগ থাকে খোদা প্রদত্ত, আর 40 ভাগ বাকি যে improvise। 40 ভাগ থাকে সেটা হচ্ছে একটু নিজের মতো করে সামনে নির্মাণ দিতে হয়। করতে হয়, সেটার একটা ব্যাপার থাকে। খোদা প্রদত্ত অবশ্যই একটা ব্যাপার থাকতে হয়, তা না হলে ইন্ডিয়াতে রানী মুখার্জি তো নায়িকা হতে পারতো না। ওনার ভয়েস কিন্তু বেসিক্যালি একদম মানে টোটালি, আমরা এ ধরনের ভয়েস হলে বলবো যে এখন তুমি স্টেজে ওঠো না, তুমি কবিতা পড়তে পারবে না, কিন্তু সে ওটা দিয়ে দিব্যিসি একের পর এক হিট সিনেমা করে যাচ্ছে। এটাই কিছুটা থাকে খোদা প্রদত্ত ব্যাপার। আমার কাছে কেন জানি মনে হয়, একমত আপনার সঙ্গে, আমার কাছে কেন জানি মনে হয় যে আসলে নিজের যেটা আছে সেটার প্রতি নিজের একটা প্রেম থাকা জরুরি। অবশ্যই, নইলে ওটার উপর কনফিডেন্সও আসে না, কখনো না। আর মানুষ ওটার মধ্যে ভালো কিছুও খুঁজে পায় না। মানে আমার যা আছে সেটা ইউনিক, এটার প্রতি সবচেয়ে আমার আগে রেসপেক্ট নিজেকে আছে। ভালোবাসতে হবে। যখন নিজেকে ভালোবাসবো মানে আমি আমার নাম ভালোবাসবো, আমাকে ভালোবাসবো, আমার কণ্ঠ ভালোবাসবো, তখন এবং রানী হবে। মুখার্জির কথা যেহেতু আসলো, রানী মুখার্জি প্রথম দিকে যে ছবিগুলো করতেন সেখানে তার নিজের কণ্ঠ ছিল না, না। এবং সেগুলো তেমন একটা সফলও হয় নাই। মজার বিষয় হচ্ছে যেটা ওইটাই, মানে প্রত্যেকটা জিনিসই সৃষ্টিকর্তা প্রদত্ত এবং প্রত্যেকটা জিনিসের ইউটিলিটি আছে ওয়ার্ল্ডে। অবশ্যই, শুধু আপনাকে আবিষ্কার করতে হবে যে আসলে আমি কোনটার জন্য পারফেক্ট, এবং সেখানে আমার মনে হয় নিজের মন যেটা বলে সেদিকেই যাওয়া উচিত, যদি সেটা কারো ক্ষতি না হয়। ওকে, আমরা খুব চমৎকার একটা জায়গাতে ছিলাম, আবৃত্তির মানুষ হয়ে ওঠা। কিন্তু এই যে আবৃত্তি শুধু পরিচয় না, তার পাশাপাশি আপনি উপস্থাপনায় এসছেন, লেখাপড়া করা হয়েছে, বিএনসিসির সঙ্গে যুক্ত ছিলেন, গার্লস গাইড করেছেন। এই যে এত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এগুলো কি আসলে কেন এত কিছুর সঙ্গে জড়িত কেন? এত কিছুর সাথে জড়িত না, আসলে হচ্ছে যে আমরা যখন আমি পড়েছি হলো বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ওইটা ছিল তখনকার, আমি যখন পড়াশোনা করেছি 97-98 সালের কথা বলছি, সেই সময় এটা নাম ছিল বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, তো রাইফেলস স্কুল অ্যান্ড কলেজের যেটা বিষয় ছিল, প্রতি বৃহস্পতিবার দুপুর 1টার পর থেকে বিকাল 5টা, মানে 4 ঘন্টা সকাল বেলা থেকে ক্লাস হবে, 10টা থেকে একটা ক্লাস, এবং একটা টিফিনের পর ঠিক 1:30-এ ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট নিচে নেমে যেতে হবে মাঠে। এবং স্কুলের যিনি গার্ডে থাকেন, দারোয়ান, উনি প্রত্যেক ক্লাসে ক্লাসে যাবে, বেঞ্চের নিচে দেখবে কোনো বাচ্চা লুকিয়ে আছে কিনা, সবাইকে বের করে প্রয়োজন বোধে ক্লাসে তালা দিয়ে দিবে। ব্যাক ক্লাসে স্টুডেন্টদের বাধ্যতামূলক মাঠে থাকতে হবে, এবং তখন বাধ্যতামূলকভাবে কিছু না কিছু করতে হবে। নয় তুমি গান করবে, নয় তুমি ড্রাম বাজাবে, নয় তুমি আবৃত্তি করবে, নয় তুমি অভিনয় করবে, কিছু না করলে স্কাউট করবে, কিছু না করলে গার্লস গাইড করবে, এবং বাধ্যতামূলক করতে হবে প্রতি বৃহস্পতিবার। মানে 1টা থেকে 4টা হচ্ছে যাদের নাকি এগুলো করার কোনো আগ্রহ ছিল না, তারা ছিল মহাভাগীবাদ, ওয়াল টপকে টপকে জিন্স ব্যাগ একটা ধরে ধাম করে ফেলছে, তারা ওয়াল টপকে পালাচ্ছে। আবার যখন নাকি টিচার ধরে নিয়ে আসতে পারছে, রাইফেলস আর পাবলিকে বা ক্যান্টনমেন্ট বেস যেসব স্কুল, ওখানকার পানিশমেন্টও থাকে একেবারে আর্মি বেস। তো ওই যে যখন বাধ্যতামূলক, চিন্তা করে দেখলাম যেহেতু করতেই হবে, আর আমার এগুলোতে কখনোই অনীহা নাই, ঠিক আছে এটা করি। তো গার্লস গাইড দেখলাম, আমি বললাম যে এটাতে সালোয়ার কামিজ পরা লাগে, না করবো না, তা ভাল লাগতেছে না। গেলাম বিএনসিসিতে, ম্যাডাম বললো তুই বিএনসিসি করবি? আমি জি করবো। ওকে, দেখিস পাগলামি করিস না, তুই কিন্তু 2 দিন পর চলে যাবি। না না যাবো না। আচ্ছা করলাম, বিএনসিসি করলাম। বিএনসিসি করে যখন গাজীপুর গেলাম, ওখানে গিয়ে ক্যাম্প করলাম, ক্যাম্প করে ওখান থেকে শুটিং শিখলাম, শুটিং শিখে টিকে এসে বলছি এটার পর তো আর কিছু নাই না, তাহলে এটার পর বেশি হলে ইন্ডিয়াতে একটা ট্যুর হবে,
সো ইন্ডিয়াতে আপাতত যাব না, থাক তাহলে এখন আবার গার্লস গেট করি। এই ছিল। এবং প্রত্যেকটা টিচার আমাকে নিয়ে, আমার রেজাল্ট আল্লাহর রহমতে কখনো খারাপ হয়নি, যার কারণে আমি দুষ্টামি বাদে আমি যাই করেছি অনেক কনসিডারেবল ছিল একেবারে। মানে ও একটু পাগল, কিন্তু ওর পড়াশোনা যে ভালো। কাজটা ধরে ওটা করে। যতদিন গার্লস গেট করেছি করার মতো। মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। ইমেইলও করতে পারেন RANGASHOKAL rangasakal@mazranga.tv এই ঠিকানায়। আমাদের সঙ্গে রয়েছেন আবৃত্তি শিল্পী মাহনুর জাবিন। আমরা আবারও চলে যাই তার কাছে। জি, আবৃত্তি চর্চা, ছোটবেলায় বেড়ে ওঠা, স্কুল, সবকিছু মিলেই শুনছিলাম। আরও কিছু তো অবশ্যই জানবো। আমার মনে হয় আমরা এই মুহূর্তে আরও একটি কবিতার আবৃত্তি শুনি। আচ্ছা, ঠিক আছে। এখন আবৃত্তি করছি হেলাল হাফিজের ফেরিওয়ালা। জি। কষ্ট নেবে, কষ্ট, কষ্ট নেবে, কষ্ট, হরেক রকম কষ্ট আছে। লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট, ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট। একটা মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে। অনাদর আর অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার তাসের খেলায় 2টি জোকার নষ্ট হবার কষ্ট আছে। দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট, ফেরিওয়ালার কষ্ট। কষ্ট নেবে, কষ্ট, আর কে দেবে আমি ছাড়া? আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট? কার পড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট? কষ্ট নেবে, কষ্ট, কষ্ট নেবে, কষ্ট। ধন্যবাদ। খুবই জনপ্রিয় একটা কবিতা, এবং অনেকেই আবৃত্তি করেন। কিন্তু এই যে মানে এই ঢঙেই কেন করতে হবে? যার কাছ থেকে শুনেছি সবাই একই এই ঢঙেটাই করেন। যে সকালবেলা আমরা দেখি না যে ছাই বিক্রি করতে আসে, যেভাবে ছাই বা মাছ বা যেটাই হোক না কেন, এইটা একেবারে আমাদের প্রচলিত মানে কালচারের একটা পার্ট, যে দূর থেকে শুনতে পায় যাতে মানুষ সেভাবে। সো এমনও তো হতে পারে কষ্ট নেওয়ার গল্প আপনি সামনের যে বসে আছে তাকে বলতেছেন, আবৃত্তির ঢংটা তো এরকম হতে পারে। কেন এইভাবেই করতে হবে? মানে কখনো আপনি প্রশ্ন করেছেন কিনা যারা আপনাকে শিখিয়েছে? হ্যাঁ, এটার প্রশ্ন করেছি। কবি হেলাল হাফিজকেই প্রশ্নটা করেছি যে স্যার এটা কেন এভাবেই করতে হবে। তুমি বললে কবিতার নামই তো আমি দিয়েছি ফেরিওয়ালা। ফেরিওয়ালা তোকে কি করে আস্তে করে বলবে বল? হ্যাঁ, ফাইন, বিউটিফুল আনসার। কবিতার নামই তো ফেরিওয়ালা। কবিতার নাম যদি ফেরিওয়ালা না হয় কষ্ট হতো, তাহলে আমি বলতে পারতাম কষ্ট নেবে, কষ্ট। একদম একমত। না, আরেকটা বিষয় এখানে চলে আসে কিনা, যে কোনো একটা আবৃত্তি, মানে কোনো একটা কবিতার কোনো একটা আবৃত্তি যখন বিশেষ জায়গা করে নেয় মানুষের মধ্যে, যেমন আমি যদি বলি বিদ্রোহী কবিতাটা, বলবীর বলচির অন্যতম মসির, যে ঢঙে আমরা শুনেছি, আনমনি এটা পেটেন্ট হয়ে গেছে যে ওভাবেই করতে হবে সবাইকে। বিষয়টা কিরকম? যেহেতু আপনি আবৃত্তির মানুষ। অনেকটা ওরকমই, অনেকটা সেরকম। কারণ হচ্ছে যে নাকি ওনাকে উতরে যাওয়ার সাহস কেউ করেননি আসলে? না, উতরে যাওয়ার সাহস না। এটা হয় কি যে কবিতা যখন থাকে, একটা কবিতা, হেলাল হাফিজ অনেক কবিতা লিখেছেন, সব কবিতা এখনো পড়া হয়নি, সব কবিতা কিন্তু সবাই পড়েনি। তো যখন একটা কবিতা প্রথমবার কেউ পড়ে এবং সেটা যদি শোনার পর ভালো লেগে যায়, মনে হয় যে হ্যাঁ এটা তো এভাবেই পড়া যায়, তখন সবাই চেষ্টা করে কি ওই প্যাটার্নটাতে। যেমন হুমায়ুন ফরিদি যখন পড়ে নবীন কিশোর তোমায় দিলাম
কবিতাটা, নবীন কিশোর ভ্রমণ কবিতাটা ঢাকা, যখন হুমায়ুন ফরিদি পড়েন, হুমায়ুন ফরিদির পরে আজ পর্যন্ত যে পড়েছেন সবাই হুমায়ুন ফরিদি পরিধির মতো করে পড়েছেন। পড়তে চান, কিন্তু আসলে কি সবারটা হবে? উনার ভয়েস টোনে উনারটা ভালো লেগেছে, উনার ইমোশনের সাথে কখনো আমার ইমোশন, আমার ভয়েস ইমোশনটা মিলবে না। Exactly. এবং ট্রেডিশনটা না ভাঙার চেষ্টাটা, দুঃসাহসটা কেন যেন কেউ করে না। করা উচিত, হ্যাঁ, যখন নইলে আপনার স্বকীয়তারা আসবে কিভাবে? যখন কয়েকটা কবিতা যখনই ট্রেন্ড ভেঙেছি, যেমন আমি কবিতা পড়লে যেটা হয়, কবিতাতে কিছু কিছু লাইনে নাটকীয়তা থাকে। এটার জন্য শিমুল ভাইও আমাকে বলেছেন যে কবিতায় নাটক আনিস কেন? আমি বললাম যে ভাইয়া, কবিতায় কোথায় লেখা আছে ভারী গলা করে আস্তে করতে হবে, করে হ্যাঁ। মাছ বেজে এনে বলতে আমি হবে, বলবো? right, agreed. কেন বলবো? আমি বলবো না। বলে না, এটা তো ঠিক না। আমি বলছি ঠিক না হলে না ঠিক। আমি পড়তে থাকি, যদি মানুষের কানে ঢোকে এটা, মানুষ যদি দেখি যে আমার কবিতাটা বারবার শুনতে যাচ্ছে, ওটাই আমার সার্থকতা। আর একবার, দুইবার, তিনবার, চারবারের সময় সেও বলবে কেন এইভাবে, কেন আমি ওইভাবে পড়ি। এটা মানুষের ভিতরে আনতে হবে। কবিতা মানেই এটা না। এবং কবি যারা থাকে, মানে যারা আবৃত্তি করে, আবৃত্তি শিল্পী অনেকের ভিতরেই দেখেছে ধারণাটা থাকে সুতি শাড়ি পরতে হবে, বড় মালা পরতে হবে, লাল টিপ পরতে হবে, গোল টিপ, যদিও আমি আজকে পরেছি। তো এরকম কিছু ট্রেন্ড থাকে। ছেলেগুলোর ভিতরে গামছা মাথায় পেঁচানো থাকবে, নাহলে পাঞ্জাবি কিছু পরতে একটা হবে। পাঞ্জাবি পরবে, নাহলে একটু ভাবুক ভাবুক থাকবে। কেন? একটা একটা মানে এটা হচ্ছে তারা তাদের ভিতরে একটা ট্রেন্ড নিয়ে আসে, যে এটা মনে হচ্ছে পয়লা বৈশাখ, মানে ক্লাসিফাইড করে যে না আমরা হ্যাঁ, আবৃত্তির আমরা মানুষ। আবৃত্তি করব, এবং কথা বলবে আস্তে আস্তে, সফটলি, খুব ধীরে ধীরে, ভারী ভারী করে। কেন হবে না? এটা এটা উচিত না। সব সব দিকে যেতে হবে। আজকালকার দিনে যেমন বলে দেয় যে সব কিছুর মাঝে থাকো। বাচ্চাকে একটা বুঝতে হলে কি হয়, বাচ্চার সাথে এই যুগের সাথে সব কিছু বুঝতে হয় মা বাবার। সেইভাবে কবিতাটাকেও বুঝতে হলে এখনকার বাচ্চারা কি চাচ্ছে। আমি আমার ধারায় বসে থেকে বললাম অসুস্থ সমাজ, আমি তো এটা দিয়েও সুস্থ সমাজ তৈরি করতে পারি। True. চমৎকার বলেছেন। আমরা একটা শুনতে পারি, আপনি যদি আমাদেরকে শোনান। আবৃত্তি করছি জয় গোস্বামীর টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম। তার বদলে মাত্র 85? 5টা নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্যে তোর মা কাক ডাকা ভোরে উঠে সব কাজকর্ম সেরে, এই জন্য ছোটবেলা থেকে যেত তোকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাঁচ পেঁচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোর পড়া নিয়ে বসতে পড়তো, যতক্ষণ আমি বাড়ি ফিরে তোর হোম টাস্ক দেখছি। তারপরে আঁচল মুখে ঢুলতে ঢুলতে গিয়ে ঢুকতো ভ্যাপসা রান্নাঘরে। এই জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোর জন্য আমি আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা যায় রে রাস্কেল। বুদ্ধি আছে সেই হিসাব করবার? শুধু ছোটকালে কেন, এখনো টিউটোরিয়ালে পাঠাচ্ছি। জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম। কারো অধিকার নেই দ্বিতীয় হবার। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মার ওই ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে না পিছনে অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে। হাতে অফিসের ব্যাগ, গোপনে টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ, দেখতে পাস না? মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে, ওরা তোকে পাত্তা দিবে? ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে। এনআরআই হতে হবে, এনআরআই। তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথম। তাহলেই তো ছবি ছাপবে খবরের কাগজে, আরো দরজা খুলে যাবে, আরো 5, আরো 5। 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না। বাঁচবি
তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না 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 বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, আমি তাকাই না কোনো মেয়ের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি, পড়ার কথাই বলে। কত ছেলে মেয়ে গল্প করে যেতে আসতে পথে, আমি দেখি না, উত্তর দেই, নোট নেই, নোট দেই। না বাপি, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা ডাংলি খেলছে কত ছেলে। না না, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি। না বাপি, আমার কোনো বন্ধু নেই। না না না, একজন আছে, অপু, আমার সাথে এক ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে ওকে প্রথম হতে, বলেছে কাগজে ছবি ওর বাবা ওকে। হ্যাঁ বাপি, না 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 বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলেও বলেছে বাড়ির কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি, ও বলেছে উঠে যাবে খবরের কাগজের প্রথম পাতায়। খুবই দুর্দান্ত একটা কবিতা জয় গোস্বামীর। জয় গোস্বামীর তো ছিল জয় গোস্বামী। টিউটোরিয়াল, এর আগে আমি শুনিনি, কিন্তু খুবই প্রাসঙ্গিক, আমাদের এই সমসাময়িক সময়ের জন্য খুব প্রাসঙ্গিক। এবং আমাদের বাচ্চা কাচ্চাদের আমরা আসলে যন্ত্র বানিয়ে ফেলছি খুব স্বাভাবিকভাবেই। এটার পেছনে শুধু বাবা মা দায়ী না, এটার পেছনে সামাজিক সিস্টেমটাই দায়ী। যে সব বাচ্চাকেই আমাদের কেন জিপিএ 5 পেতে হবে, সব বাচ্চাকেই তার ফার্স্ট হতে হবে, সব বাচ্চাকে 100তে 100 পেতে হবে। পাওয়ার পরে আসলে কি হয় এবং সেটা আসলেই ওই বাচ্চার জীবনে কিংবা সমাজ জীবনে কতটুকু কাজে লাগে সেটা নিয়ে আমরা আসলে কেউ ভাবছি না। এবং আমাদের মনে হয় কেন জানি যে মায়েদের দিক থেকে যদি বলি, যে পাশের বাসার ভাবিকে গিয়ে বলতে পারাটা যে আমার ছেলে জিপিএ 5 পেয়েছে কিংবা আমার ছেলে অঙ্কে 100তে 100 পেয়েছে, এটাই মনে করেন তাদের জীবনের সবচাইতে বড় ব্যাপার। এর চেয়ে বড় ব্যাপার কিছু হতে পারে না। এবং এতে যে বাচ্চার জীবনটা কি হয় সেটাই কবিতার মধ্যে উঠে আসছে। আবৃত্তি চর্চা করছেন, সংবাদ উপস্থাপনাও করছেন, বেশ কিছু প্রযোজনাও রয়েছে আপনার। জি, প্রযোজনাগুলো সম্পর্কে একটু শুনতে চাই। প্রযোজনার মাঝে উল্লেখযোগ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে নকশি কাঁথার মাঠ। জি, নকশি কাঁথার মাঠ এ পর্যন্ত 3টা প্রোডাকশন আমার গেছে, করেছি। এছাড়া করেছি চর্যাপদ ভিত্তিক একটা নয়নৈরামণি, আরেকটা করেছি আধুনিক যেটা সমসাময়িক প্রেক্ষাপটের একটা সুন্দর প্রেমের গল্প নিয়ে রুদ্রনীলার প্রোডাকশনটা গিয়েছে। আর এমনিতে করেছি হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন বইয়ের হচ্ছে 97 আর 99 নম্বর যে অধ্যায়টা, রুদ্র, এটা হচ্ছে ধ্রুব নতুন ট্রেনে করে জার্নি করে। সেই ট্রেনের জার্নির সময়টা যে বর্ণনাটা ছিল, সেই 2টা এপিসোডকে হচ্ছে আমি কথোপকথন করি। দাদার সাথে কথাই বলি নেই আগে, শীর্ষেন্দুদার সাথে কথা বলে যে আমি পারমিশন চাই, দেন ওইটাকে আমরা কথোপকথন করি। এই কটা প্রোডাকশন আমার। উপভোগ করছেন আসলে কোন জায়গাটাতে, যদি এক কথায় জানতে চাই? আবৃত্তি চর্চা তো আছেই, পেশা হিসেবেও নিয়েছেন, জি। সংবাদ উপস্থাপনা করছেন, প্রযোজনা রয়েছে। উপভোগ বলতে আসলে কি, আমার কাছে আবৃত্তিটা অনেকটা হচ্ছে কি বলবো, মানুষ যেমন দিনে 3 বেলা করে চা খায়, ছেলেদের অনেক সময় আরো অনেক রকম নেশা থাকে, আবৃত্তিটা আমার কাছে সেরকম একটা জিনিস। এটা হচ্ছে যে মাঝে যেটা হয় যে আমার 2008-এ বিয়ের পরে, জি, বিয়ের পর 2007-এ বিয়ে হলো, 2008-এ মেয়ে হলো, তারপরে মোটামুটি 4 বছরের একটা গ্যাপ ছিল, বাচ্চা ছোট ছিল, আমি জবে ছিলাম, সবকিছু মিলে একটা গ্যাপ ছিল। ওই 4টা বছরে আমার মনে হচ্ছিল যে আমি আসলে ঠিক আমি নাই, রোবট হয়ে গেছে, আমি কাজ করছি, শুধু কাজ করছি, বাসায় যাচ্ছি, বাচ্চাকে রাখছি, ঘরের কাজ করছি, আবার বের হচ্ছি, এরকম মনে হচ্ছিল। 4 বছরের পর আমার হাজব্যান্ড একদিন আমাকে বললো যে আমার একটা কথা শোনো, তুমি একটু আবৃত্তিটা আবার শুরু করো। আমি মোটামুটি হাসিটা একটু ভুলে গিয়েছিলাম, আমি প্রচন্ড মানে জোরে হাসি, কেউ একটা কিছু বললে আমি খুব হা হা করে হাসি, আমার ওই রেস্ট্রিকশনটা আমি পারি না রাখতে, যে খুব ভদ্র করে আস্তে আস্তে হাসি। তো
আমার হাজব্যান্ড একটা সময় খেয়াল করলো যে আমি আসলে হাসছি না ওইভাবে, তো ও আমার কোনো সাইকিয়াট্রিস্টের কাছে দেয় নাই, আমাকে বললো তুমি আবার একটা কাজ করো, তুমি গ্রুপে ফেরো, যাও দেখো। আমি বললাম না এতদিন যাইনি, আবার কি বলো? বললো না তুমি যাও, আমার মনে হয় কাজ হবে, যাও। ওর কথাতে আমি আবার নতুন করে গ্রুপে আসলাম। গ্রুপে আসার পরে আবার মনে হলো যে হ্যাঁ না, আমি তো ফুরাই নাই, আমি আছি। তো কোভিড আসার পরে যেটা হলো, 2020-এর কোভিড আর 2021 অলমোস্ট চলে যাচ্ছে, কোভিড শুরু হলো তার আগে আগে কোভিডের জন্য তো মার্চ মাস থেকে মোটামুটি সব বন্ধ। তো ডিসেম্বরে আমি কনসিভ করলাম, বেবি হলো। বেবির হচ্ছে এই যে সামনে 1 বছর হবে। তো বেবি হওয়ার পরে অতটুকু বাচ্চা রেখে কোভিডে আসলে আমি বাইরে বের হওয়াটা একেবারেই, এখন যেটা হয় যে এখনো আমার মাঝে মাঝে বাচ্চা সংসার সবকিছুর পরে দেখি যে মাঝে মাঝে খুব হাঁপিয়ে উঠেছি। যখনই দেখে যে আমার হাজব্যান্ড আমার অবস্থা খুব বেশি একটা ভালো না, চল তো একটা কবিতা রেকর্ডিং করি। যেটা বলে রাখা ভালো যে আমার হাজব্যান্ডই হচ্ছে আমার সব কবিতার রেকর্ড করে, এডিট করে। ও হচ্ছে চ্যানেল 24-এ আছে, উনি নিউজ এডিটর। তো সেই আমার সব কবিতা রেকর্ড করে। আমার বাসায় ছোটখাটো একটা মিনি স্টুডিও সে করে দিয়েছে আমাকে। বিউটিফুল। এবং আমাকে এখন একটা সময় যেমন মা আমাকে অনুপ্রেরণা দিয়েছে, মা আমাকে এখনো অবধি দিয়ে যাচ্ছে। যেমন আজকে এসেছি, আমি খুব নিশ্চিন্তে এখানে বসে আছি, আমার 2 বাচ্চাই আমার মায়ের কাছে রেখে আমি চলে আসছি। তো হাজবেন্ডের এই অনুপ্রেরণাটা আমার জন্য বিশাল। তো এবং ও আমাকে যখনই দেখেন যে মুড অফ বা রাতের 1টা-1:30, আচ্ছা ঠিক আছে বাবু ঘুমাইছে, আসো এখন একটা কবিতা রেকর্ড করে ফেলো, আমি কালকে এডিট করে পাঠিয়ে দিব তোমাকে মেইলে, তুমি তারপর ওটা দেখো। তো ওই দেখা যায় যে ওই 20 মিনিটে আমার পুরো মুড রিফ্রেশ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে চলো কোনটা করব, মানে আমার ভিতরে একটা অন্যরকম স্পিড চলে আসে যে সারাদিনে আমার ওই স্পিডটা থাকে না। এটার চেয়ে আমি আসলে আর বড় কোনো জায়গাটা খুঁজে পাচ্ছি না। চমৎকার। আসলে একই ফিল্ডে কাজ করার একটা সুবিধা আমার মনে হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে, মানে একজন আরেকজনকে বুঝতে পারার না, একটা। একই ফিল্ডে আসলে একটা পর্যায়ে এসে হয়ে গেছে যে একই ফিল্ডে একটা সময় ছিল, এটা হয় সব জায়গাতে যে কাজ করতে গেলে বাইরে সময়, তো আমি তো জবও করি, আমি জবে আছি, আমি একটা কনস্ট্রাকশন ফার্মে আছি এইচআর এন্ড অ্যাডমিনে, ওখানে আমি জব করছি। তো আমার জবের জন্য সময় বের করতে পারছি। আমি সারাদিনের 100 কাজ করতে পারবো যদি 20 মিনিটের জন্য আমি এটার সাথে বসতে পারি। এটা আমার জন্য ফুল রিচার্জ। এটা আসলে এটা আমি কাউকে বলে বিশ্বাস করাতে পারি না এটা আমার জন্য ঠিক কতটুকু রিচার্জের কাজ করে। অসাধারণ। আমরা একটা কবিতা শুনে ফেলি, কি শোনাবেন আমাদেরকে? জি, দেবব্রত সিংহের তেজ। মুজাম্বনের শিবুকুড়ির বেটি সাঁঝলি। কাগজওয়ালারা বললে ওহো ওহো, অতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের মায়া, তুমি কি করে কামিন খাইটে মাধ্যমিকে প্রথম হইলে, সেটা তোমাকে বলতে হবে খুইলে। পঞ্চায়েতের অনিবদী প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলে পড়লো আমার মাটির কুঁড়া ঘরে। জাম্বনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ঢাইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনাইলে, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুঁড়া ঘরের ঘুটঘুটে আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভাবছিলাম, এ কি স্বপ্ন দেখছিল কি? স্যার বললে এটা স্বপ্ন লয়, স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কায়দে ভাসাইছিলাম আমরা 2 বাঁ বিটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতেন, আমি দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজালো সাঁঝ বাতিটা জ্বালাই দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজ কেমন করে আমার কুঁড়ে ঘরটাকে আলো করছে সেইটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে কথা শুনতে কিন্তু খুব ভালো, তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জাম্বনির শিবুকুড়ির বেটি সাঁঝলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতে পরের ঘরের হেসেল ঠেলবে তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলতে তুই কুঁড়ি পাড়ার বেটে ছাড়া তোর কামন খাটা ছাড়া গতি কি? বাপ বলতে দেখ সাঁঝলি,
মন খারাপ করলে তো হেরে গেলি। শুন, যে যা বলে বলুক, এইসব কথা এক কানে সিধালে আরেক কানে বাইর করা দিবি। তখন বাবুপাড়ার কুচিল দেখারে কামিন খাটতক মা। ক্ষয়রোগে তারও সে মায়ের গতরটাও ভাঙে নাই অতটা। মাঝে মাঝে জ্বরটা রায়তো, জ্বর এলে মা চুপচাপ একনাতে তালায় পেতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক জাড় কালের সকাল, রোদ উঠেছিল, ঝলমলানি ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলায় পড়ছিলাম। ইতিহাস, ক্লাস 7-এর ইতিহাস, সামন্ত রাজাদের ইতিহাস। দেঘাড়া গিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমার দিদি বুড়ি তখনও বাইচে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বুড়ি ভুই বিড়ি ফুঁকছিল। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় দেঘরে কাজ করতে পাঠাইল। মায়ের কাজটুকু করতে গেলাম। পুরান ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাটফাট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চলে। ঘরের গিন্নি নাই ছাড়লে। এক গাদা এঁটা কাটা জুঠা বাসন আমার সামনে এনে ধরলে। বললাম, তোমাদের জুঠা বাসন আমি ধুইতে লাগবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? আরেকবার বল দেখিনি। যতটুকু মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সব করেছে কামিনগিরি। আমাদের জুটা বাসন ধুয়ে অতকাল গুজার গেল, আর তুই বললে জুটা বাসন ধুতে লাগবি। তোমাদের জুটা বাসন আমি ধুতে লাগবো, তোমরা লোক দেখে লাগবা, আমি চললাম। কথাটা বলে গটগট করে বাবুগিরির মুখের সামনে দিয়ে আমি বেড়ায় চলে এলাম। তা বাদে সে লিয়ে কি ঝামলা, কি কাণ্ড! বেলা ডুবলে মাহাতোদের বাড়ি থেকে ধান কেটে বাপ যখন গড়ে কাইলে 2 পাতা লেখাপড়া লাত্তির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহান করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ করে নাই। আগুন মাসে সন্ধ্যেবেলায় একনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালা চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলসে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সামনে আমাকে কাছে ডাইকে মাথায় হাত বুলায় গম গমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটু মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হবার লাগি জন্মাসলাই। যত বড় লাট সাহেবই হোক না, কারু কাছে মাথা লোয় নিজের তেজ বিকাবিলায়। এই তেজটুকুনে লাগে লেখাপড়া শেখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি? কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবরলতা একনাতে লুকে এখন লুকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশলে মন্ত্রী আইলেক ছুটে। কোথায় সাজলি? সাজলি কুড়ি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়ে ঘাড়ে। হেড স্যার বললেন, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে। পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব মেয়েরা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। লাও, এ 10,000 চেকটা এক্ষুনি লাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা দিব, ফুল দেব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা। ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলাম, না 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 না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, তাও আমার লাগবে না। মন্ত্রী তখন ঢোক গিললেক। গায়ের সে দেঘাড়া গিন্নির বড় বেটা এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলায় সে আইসে বললে, কেন রে সাজলি, কি হয়েছে? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি লাগবে, আমরা কি করতে পারি, বল বল, সিটু খুলে বল। বললাম,
আমার পাড়া ছয় ছয় সাঁঝলি আছে আর শিবুকুড়ির বিঁটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখা পড়ার লাগে কায়দে ভুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, নাই লাগবে। একটা স্টোরি আছে, গল্প আছে, অনেক কিছু বলার আছে, ভাবার আছে। আমরা এই ভাবনা থেকে আজকে বিদায় নিই। খুব চমৎকার একটা সময় কাটলো। আপনি খুব ভালো ভালো বেশ কিছু কবিতা আজকে আপনি বাছাই করেছেন, যেটা আসলে সাধারণ মানুষ অনেক বেশি এনজয় করবে আমার মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, মাছরাঙাকেও অসংখ্য ধন্যবাদ।